দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আজ দেখবেন ১৯৮২ সালে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী গালকাটা কামালের ইতিহাস। গালকাটা কামাল ফরিদপুরের এক গ্রামে তার জন্ম। ঢাকায় এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রভাবশালীদের ছত্রছায়ায় হয়ে ওঠে আন্ডারওয়ার্ল্ডের ডন। গালকাটা কামাল যে হাতে হারমোনিয়াম বাজিয়ে গান গাইতো, গান শেখাতো, ঠিক সেই হাত দিয়েই সে অস্ত্র চালাতো দিনের পর দিন, রাতের পর রাত। তার নাম শুনলে আতঙ্কিত হয়ে উঠত সমাজের যুবকরা। নির্বিচারে মানুষ খুন করা ছিল তার নেশা। রাজনৈতিক ছত্রছায়ায় সে হয়ে উঠেছিল ভয়ঙ্কর। পুলিশে তখন জনবল কম ছিল, তাই বলে কি পুলিশের হাত থেকে অথবা আইনের হাত থেকে গালকাটা কামাল বেঁচে গিয়েছিল? তা জানতে হলে দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। ভাই, ওই কামাইল্লা শালাবুদের কত বড় সাহস! আমার বাড়িতে যায় ঠেট দিয়ে পরে পাইলে আমি কুচি কুচি করে কাটতাম। আরে রাখ, তুইও তো ওদের মতন হয়ে গেছিস গা। ওরা যেরকম উশৃঙ্খল, ওদের মতন উশৃঙ্খল আমাদের চলবে? আপনি খালি একবার হুকুম দেন। ভাই, ওই ক্ষেতের থেকে কামাইল্লা আইয়া ঢাকা শহরে মাস্তানি করে, আপনারা স্থানীয় লোক হইয়া ভাই কিছু করতে পারেন নাই। আগে তো কোতোয়ালি থানার সভাপতি ছিল, যার জন্য দাপটে চলছে। এখন তো তার কোনো পাওয়ার নাই, সে হয়তোবা সন্ত্রাসী পাওয়ারে চলতেছে। ভাই যাই কোন ভাই, ওরে পাইলে কিন্তু আমি কুচি কুচি করে কাটতাম, খালি অর্ডারটা দেন। তোরা তো ওদের মতনই কথা বলতেছ। ওরা যে কাজ করছে ওদের মতন কি আমরা ওদের মতন কাজ করব? মাথা ঠান্ডা রেখে কাজ করতে হইব। বড় ভাই, ওদের কোনো দোষ নাই। আমরা যারা কেন্দ্র পর্যায়ে আছি, তারা যদি ওদের শেল্টার না দেই তাহলে কেমন হইব? আমাদের উচিত ওদের শেল্টার দেওয়া। কারণ দেখেন, গতকাল একজন মারা গেছে। প্রত্যেকটা ছেলেপেলে আছে দৌড়ের ওপর। কালকে আগামীকাল কি হয়ে যায় বলা যায় না। তাই ভাই, যেমনি হোক, মন্ত্রীরা বলেন যেমনি হোক ওদের শেল্টার দেওয়ার ব্যবস্থা করেন। এবার চলে না। আমি তো শুনছি, শোনার পর তো আমারও মন মেজাজ খুব খারাপ হয়ে আছে, খুব চড়াই আছে। কিন্তু এই মুহূর্তে যদি আমি ওদের মতন আচরণ করি, তোমরা যদি ওদের মতন আচরণ করো, তাহলে তো এটা হিতে বিপরীত হয়ে যাবে গা। এখন ধৈর্য সহকারে সবাই কাজ করতে হইব। কুকুরে কামড় দিচ্ছে, কুকুরের পায়ে কামড় না দিতে পারে, হ্যাঙ্গানি তো দিতে পারে। সবসময় মাথা গরম করে রাজনীতি করা যায় না, রাজনীতি করতে হয় ঠান্ডা মাথায়। যার জন্য আমাদের ওয়েট করতে হবে। সাময়িক শাসন চলতেছে, ঠান্ডা মাথায় আমাদের আগাইতে হবে। ভাই ভাই ভাই, ওরা সব থেকে তো আপনার বিরুদ্ধে মিছিল শুরু করছে। কি কয়? ভাই উল্টা পাল্টা যা মন চাইছে তাই দিতেছে। এর ভিতরে পল্টনের রানা আর কপিবাগের যে ফিরোজে, ওরা বেশি ফালাফালি করতেছে। আপনারা নাকি কাইটা কুচি কুচি করে বাসায়। ওরা আমারে কাইটা কুচি কুচি করে বাঁকা দিব না। ভাই, আপনি খালি একবার আদেশ দেন, ওদের মাথাগুলো নিয়ে এসে এক্ষুনি আপনার পায়ের সামনে ফেলি। আমি এই কালা কাপড় দিয়ে আমার জীবন আন্ধার করে দেবো। বুঝোস না যে দুজন বেশি বার বাড়ছে তারে পাবি আমি তখন হবে যাবো। চল। শুনলাম তুই নাকি আমার বিরুদ্ধে একটা নতুন দলে যোগ দিছ। ভুল তো হইবই। এই চল, ওরা একটু হাওয়া বাতাস খাওয়ায় নিয়ে আহি। বড় ভাই, আমার কোনো দোষ নাই।
ওই জসিম জসিম ফরহাদ ওকে কথা হইলে আমি অন্য দলে গেছিলাম। আরে যাহা করছস করছস, কোনো সমস্যা নাই। বস এখন তোরে আদর করবো, আদর 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 আদর। তলায় যদি একটু আমালে সব ঠিক হয়ে যাবে বস। চল বড় ভাই পাখিটার ডানা গোছাইছে। এই হাত নামা, হাত জোড় করে লাভ নাই, ওই পারে গিয়ে যা আছে সব আজকে বড় ভাই। সাইটা দিমু। চল 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 মাফ করে দেন বড় ভাই। ভাই 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 আমারে ভাই এদিকে ভাই জীবন আর আমি জীবন আর এই বলবো বড় ভাই বড় ভাই জিনিসটা একটু দেন, ওর উপরে আমার বহুদিনের খারাপ আছে, দেন। ঠিক আছে, এই নে তার মনের খায়েশ মেটা। আমার লগে যারা 2 নম্বরই করবি তারা এইরকম কুত্তার মতো মরবি। এই চল। আসল জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ফাইন। কিন্তু আমরা তো ভালো থাকতে পারতেছি না। গতকালকে আমার একটা ছেলেরে মেরে ফেলছে কামালের লোকজন। এরপর সব সময় মানে চতুর্দিকে তার লোকজন আমার লোকজনদের অত্যাচার করা শুরু করতেছে। কিভাবে আমরা থাকবো, ভালো থাকবো বলেন? এটার আপনারা কি অ্যাকশন নিতে পারছেন? দেখেন, কামালের অত্যাচারে আপনি যেমন অতিষ্ঠ, আমি অতিষ্ঠ। কামাল যত বড়ই শক্তিশালী হোক না কেন, কামালকে জেলে যেতে হবে, আইনের আওতায় আসতে হবে। সে হয়তোবা পলিটিক্যাল ছত্রছায় অথবা আন্ডারওয়ার্ল্ডের ছত্রছায় কাজগুলি করে যাচ্ছে, এটা কিন্তু শেষ না। কিন্তু আমরা তো টিকতে পারতেছি না। তার যে আচরণ, সে তো আগে ছিল কোতোয়ালি থানার সভাপতি, এখন তার কোনো পোস্ট নাই। সে কোনো রাজনীতি দলের অথবা কোনো নেগেটিভ দলের সাপোর্টে সে এই কাজগুলো করতেছে। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারবেন? কামালের কোনো ছবি আমার কাছে নাই, একটা ছবি জোগাড় করে দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই দিতে পারবো ছবি। সেই সাথে আপনাকে আমি কথা দিচ্ছি, কামাল আইনের আওতায় আসবে। একটু সময় দেন। কামালকে অ্যারেস্ট করার জন্য উপর থেকে আমার উপরে
প্রচন্ড প্রেশার আছে এবং আই উইল ডু দিস থিং। সেকেন্ড টাইম আমাদের যেন আর কোনো বিপদে না পড়তে হয় এই ব্যাপারটা আপনি একটু সুনির্দিষ্টতে খেয়াল রাখবেন। কে এত রাতে তুমি এই জায়গায়? হ্যাঁ, ওই রহমত ভাইয়ের কিছু হয়েছে সেই জন্য আপনাকে ডাক্তার আসবে। কোথায় রহমত কোথায়? লাভের আচ্ছা চলো আসেন। আরে বড় ভাই বসো বসো বসো। ওই বড় ভাই খুব কষ্ট হইতাছে তাই না? এই আর মুখটা খুইলা দে। কি ব্যাপার তোমরা এই জায়গায় সবাই একসাথে আমার সাথে খারাপ ব্যবহার করতেছো? খারাপ ব্যবহার করতেছি কি এর লেগে তুমি বুঝছো না? কি আমি তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করছি? তোমরা যে আমার সাথে টর্চার করতেছো এরকম? অন্যায় কিছু করো নাই তাই না? আরে পার্টি জি করছে তুমি আমারে বহিষ্কার করে দিলা, এটা কি ভালো কাজ করছো? ভাই লক্ষ্মী বলা কষ্ট দিয়ে লাভ নেই, বাইরে আমরা তোমরা মাইরো না। না আদর করবো। চল হইছে চল। সার্কল ওসি বলছি। কি কোথায়? বংশাল ফেন্সি মার্কেটের উপরে, ফেন্সি মার্কেটের পাশে বিল্ডিং ছাদে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ব্যবস্থা নিচ্ছি। চালিয়ে ওর মোবাইল অন, মোবাইল অন খুব তাড়াতাড়ি যাবেন বংশাল ফেন্সি মার্কেট, এটার পাশে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর ছাদে একটা ডেড বডি আছে মনে হয়, দেখেন তো তাড়াতাড়ি। আবার স্যার ফোন করতো, স্যার বলছি স্যার 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 আমি খবরটা পেয়েছি স্যার, আমি ব্যবস্থা নিচ্ছি স্যার, আমি মোবাইল টিমকে পাঠাইছি স্যার, অলরেডি আমি ওয়ারলেসে বলে দিচ্ছি স্যার। স্যার স্যার আমি দেখতেছি স্যার, ব্যবস্থা নিচ্ছি স্যার স্যার। প্রতিদিন কি মাতাল হয়ে বাসায় আসতে হবে? আমারে কেউ উপদেশ দেখ এটা আমার ভাল লাগে না, আর আমি যেখানে পাড়া দেবো এই জায়গায় সবাই আমারে ভয় করবে, বুঝছস? তুইও আমারে ভয় করবে। স্বামী স্ত্রীর মধ্যে ভয় থাকলে স্বামী স্ত্রীর সম্পর্কের দরকার কি? স্বামী স্ত্রীর কথা কইতেছস, লাইক নিবা? আমি তোর স্বামী স্ত্রীর ভালোবাসা দিতেছি। এলো এই ধর টাকা, ধর নে। টাকা দিয়ে সবকিছু হয় না। হ্যাঁ টাকাই সব, টাকা আছে তো প্রেম ভালোবাসা সব কিছুই আছে, বুঝছস? আয় আয় এই মাগি তোর কাল বাসা তো তুই
তোর সাথে অনেক খারাপ আচরণ করছি, তুই কিছু মনে করিস না, বুঝছস? আর এইসব চাটা যাই আনস, চা থেকে তুই অনেক মিষ্টি। আইতাছে ভাই, আইতাছে। ভাই গালকাটা কামাল রে দেখবার চাই। ভাই আপনি গালকাটা কামাল রে দিয়ে কি করবেন? আরে ভাই ওরা আমার ধরে লেগেছে, ওরা আমার কাছে গালকাটা কামাল লাগে 25,000 টাকা লেগেছে। 25,000 টাকা? এই কি করে রে? মুদি দোকানদারি করে। এই লোক মুদি ব্যবসা করে, এই তো সারা বছর ব্যবসা করে কোনো কিছু করতে পারবো না, আর তোরা ওরা ধরে লইছ। তো ভাই পোলাপন যখন ধরে নিয়েছে, আপনি এক বস্তা চাল দিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, পাঠাই দেন, লোক পাঠাই দেন, দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। আমি না, ওই দোস্ত ছেড়ে দিলেন। সরি ভাই। যারে তারে ধরে লইস। ভাই আপনি তো পরিচয়টাও দিলেন না যখন গালকাটা কামাল রে দেখবার ছিল। সবসময় কি আর পরিচয় দেওয়া যায় রে? আমি কই থাকি তোরা জানোস? না বস। তোরা কই থাকোস আমি জানি? জানেন? জানি। কোনোদিন ভুলেও আমি কই থাকি তোরা কবি না, আর তুই কই থাকোস আমিও কবি না। পুলিশের কাছ থেকে দূরে থাকবি আর নিজেকে পরিচয় গোপন রাখবি। আকাশ, আপনার কাছে 8টা মামলা, এই 8টা মামলার অগ্রগতি বলেন। স্যার 3টা চার্জশিট স্যার আমি কালকের মধ্যে জমা দিয়ে দেবো, আর স্যার বাকি 5টা একটু সময় লাগবে, আমি রেডি করছি। দেখেন, আপনি যদি ডিউ টাইমে আমরা মামলা তদন্ত শেষ না করি তাহলে এই পেন্ডিংটা কিন্তু মাসের শেষে আমাকে টানতে হয়। জি স্যার। মাসের শেষে টানতে হয়, মাসের শেষে আমি যাই কনফারেন্সে বসার পরে আমাকে কথা শুনতে হয়। ঠিক এইরকম আবার 2 মাস 3 মাস পর পর আমার এসপি, আমার ডিসি কিন্তু সিনিয়র অফিসারের কাছে যায়, তাদের কথা শুনতে হয়। সুতরাং এই ব্যাপারগুলিতে সিরিয়াস হবেন। নাজনীন বলেন আপনার মামলার কি অবস্থা? স্যার আমি 3টা চার্জশিট দিয়ে দিব, আমার কাছে 6টা আছে। 3টা সিএস, 6টা আছে। 6টা আছে, এটা লেখা আছে। ইউসুফ বলেন। স্যার আমার তো অলরেডি 3টা স্যার চার্জশিট দিয়ে দিয়েছি, আর 2টা মামলা আছে, এটা 2-3 দিনের মধ্যে দিয়ে দিয়েছি। 3টা সিএস আমি কিন্তু লিখে রাখলাম, এগুলা কিন্তু আমি আবার পরে ডকেট সহ চালান সহ দেখব। এখন বলেন ওয়ারেন্টের কি অবস্থা? স্যার আমি 4টা ওয়ারেন্টের আসামি ধরছি, এর মধ্যে স্যার 2টা হচ্ছে, একটা হচ্ছে 2 বছরের সাজা। 2 বছরের সাজা, যেটাও হ্যাঁ সেটা তো আপনি ধরছিলেন। আপনি রিঅর্ডার সাবমিট করেননি? করেননি। ওই যে মুন্সির কাছে আছে হয়তো, বা সেটা আমার কাছে নিয়ে আসবেন, আমি এটা পুরস্কারের ব্যবস্থা করব। মোহাম্মদ আলী আপনার কাছে কয়টা ওয়ারেন্ট? কয়টা? 8টা স্যার। 8টা। ওয়ারেন্ট এক্সিকিউশনটা একটু বাড়াবেন, আপনাদের তো মামলা মোকদ্দমা নাই, সুতরাং আপনারা এটাকে বাড়াতে হবে, ঠিক আছে? মামলা মোকদ্দমা তো মোটামুটি আলাপ আলোচনা হলো, এখন এলাকার খবর কি বলেন? স্যার এলাকার অবস্থা খুবই খারাপ স্যার, চাঁদাবাজির পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। এমন লোকজন বলছে যে গালকাটা কামাল নামে একজনের ছেলেপেলেরা এই কাজগুলো করছে, এবং ওই গালকাটা কামাল স্যার বড় বড় নেতাদের ছত্র ছায়া নাকি এই কাজগুলো করে। স্যার হ্যাঁ ইউসুফ, আমার কাছে একটা অভিযোগ আছে, এলাকার ছাত্রনেতার বাড়িতে প্রতিদিন রাতে 4টা করে গুলি করা হয়েছে। যতটুকু আমি জানতে পেরেছি সব গালকাটা কামালের ছেলে পেলেছে। গালকাটা কামালের বিরুদ্ধে সে কিছু স্টেপ নিয়েছিল, যার জন্য এটা করেছিল। যাই হোক, এটা যদি আমরা বন্ধ না করতে পারি তাহলে কিন্তু ওখানে একটা মার্ডার হবে। আর গালকাটা কামালকে ধরতে হলে আমাকে যথেষ্ট পরিমাণে এভিডেন্স জোগাড় করতে হবে। ওর ব্যাকগ্রাউন্ড অনেক শক্ত, ওর পেছনে অনেক লোকজন আছে। আমি যদি সাফিসিয়েন্ট এভিডেন্স ছাড়া তাকে অ্যারেস্ট করি তাহলে কিন্তু অনেক চাপের মুখে পড়ব। সুতরাং সাফিসিয়েন্ট এভিডেন্স কালেক্ট করার জন্যে আপনারা সবাই ছদ্মবেশ অথবা আপনাদের যা ইচ্ছা সেটা নিয়ে অ্যাক্টিভিটিস শুরু করেন। স্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে স্যার, গালকাটা কামালকে কিন্তু এখনো পর্যন্ত কেউ দেখেনি, মানে কেউ বলতে পারছে না যে সে দেখতে কেমন। দেখেন, তার ছবি সংগ্রহ করেন, তার বাড়ির ঠিকানা জোগাড় করেন, তার বাড়িতে যান, তার বাবা মার সাথে কথা বলেন, কিংবা তার ছোটবেলায় যাদের সাথে চলাফেরা করতো তাদের সাথে কথা বলেন, তাহলে তো পেয়ে যাবেন।
স্যার ওই এলাকার লোক অনেক আতঙ্কে আছে। ভয়ে আছে, ভয়ে থাকবে, এটাই স্বাভাবিক। কারণ সে যেটা শুরু করেছে এটা যদি না থামাতে পারি তাহলে আরো অনেকগুলি মার্ডার হবে। ঠিক আছে, জি স্যার। স্যার থ্যাংক ইউ। আর মামলা মোকদ্দমা একটু খেয়াল রাখেন। হ্যাঁ জি স্যার। স্যার স্যার পুলিশ চেনে না গালকাটা কামালকে, তাই বলে কি গালকাটা কামাল পুলিশের হাত থেকে বেঁচে যাবে? নাকি গালকাটা কামাল যাদেরকে খুন করেছিল সে নিজেও তাদের কাছে বলি হবে? পুলিশ প্রধানের নির্দেশ, যে কোনো মূল্যেই হোক গালকাটা কামালকে গ্রেপ্তার করতে হবে। পুলিশ কি গালকাটা কামালকে গ্রেপ্তার করতে পেরেছিল নাকি নিজেও জীবন দিয়েছিল? তা যদি জানতে চান দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একের পর এক আমাকে দলের পোলাপান ৬-৭টা পোলাপানের মেলে ফেলাইলো ওই গালকাটা কামাল, আপনি কিছুই করতে পারলেন না। এই সারা সাহেব তুই এভাবে কথা বলছিস কেন? বল মাসুদ বল, কি বলবি? আমরা এখন কি করবো সেটাই বলেন। বুঝতে পারছিস কার সামনে দাঁড়ায় তুই কথা বলতেছিস? ভাই আমি বুঝতেছি, আমার এখন মাথা ঠিক নাই। বড় ভাই তো একসময় মন্ত্রী ছিল, ছিল কিনা? হ্যাঁ ছিল। সেও এখন কিছু করতে পারছে না, তাহলে কেন এটা ভাব বুঝতে হবে তো। তাহলে আপনি কি করতে চান? বলতে চান বাবা এখন সামরিক শাসন চলছে। যাই হোক ভাই, মাসুদ যেটা বলতেছে তার ক্ষোভের থেকে বলছে, আমি হলেও হয়তো তাই বলতাম। ওরা কি মনে করছে যে আমি বসে আছি? আমি তো কাজ করছি। আর ওরে তো আমি চিনি, কালকাটা কামালের ফ্যামিলি সবাইকে চিনি। চলেন আমরা থানায় যাই। দেখেন বড় ভাই, আজকে দেখেন আপনাকে মারা ফেলাইতে পারে, কালকে আমারে মারা ফেলাইতে পারে, পরের দিন এই বড় ভাইকে মারা ফেলাইতে পারে। ঠিক আছে থাম, আমার একটা কথা মনে রাখবি, এই দিন দিন নয় আরো দিন আছে। এই দিন সব সময় থাকবে না বড় ভাই, এটা আসলে চলতে দেওয়া যায় না। চলেন আজকে একটু থানা যাই। আপনি রেডি? চলেন থানায় চলেন। হ্যাঁ যাবো থানা যাবো। যা তুই যা। আপনারা কি করবেন না করবেন আমি কিছু জানি না ভাই। যা না আমি বলছি। এখন আমি কি করবো আমাকে সেটা বলেন। যা। বলা হলো মাথা ঠান্ডা করে এখন থাকবি, দেখা যাক কি হয়। ভাই আমি থানা যাবো, আজকে যাবো ভাই। চলে যা, যা তুই যা যা। চলে। হ্যাঁ, এই ওষুধটা প্রতিদিন নিয়ম করে খাবেন। তারপরে আপনার ওষুধ শেষ হয়ে গেলে আপনার অসুখের কি হয় না হয় সেটা আবার আমাকে জানাবেন। কতদিন পর আবার আসবো? ওষুধ শেষ হলে চলে আসবেন, আর মাঝে যদি আপনার অসুখ বেড়েই যায় আবারও আসবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কেমন আছো তুমি? কি হলো, আমার সাথে তুমি কথা কইবা না? তুমিও যদি আমার সাথে না কথা কও তাহলে আমি কার কাছে যাবো কও আব্বা? তুমি কি তোমার সাথে কথা বলার মতো মুখ আবার রেখেছো? চারিদিকে শুধু একটা গুন্ডাম বদমাইশের বাবা বলে আমাকে পরিচয় দিতে হয়। এই লজ্জা যে আমার কত বড় লজ্জা তা তোমাকে আমি বোঝাতে পারবো না। তুমি যাও। আমি কি করবো কও? চাকরির জন্য তো কম চেষ্টা করিনি। এই জায়গায় গেলাম ওই জায়গায় গেলাম, কোনো জায়গায় পাইলাম না। দেশে কি আর বেকার নেই? সবাই কি তোমার মতো নষ্ট হয়ে গেছে? আজ আমার লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করে। তোমার মতো একটি সন্তানের বাবা হয়েছি। এই লজ্জা শুধু তোমার একার নয়, এই লজ্জা আমাদের প্রতিটি সমাজের প্রতিটি মানুষের। যাও, তুমি আর কখনো আমার কাছে আসবে না। আব্বা এই টাকাগুলো রাখো। না, তোমার এই টাকা আমার লাগবে না, নিয়ে যাও। আব্বা মার খুব অসুখ, তুমি এই টাকাগুলি রাখো, মার চিকিৎসা করো। তোর মায়ের চিকিৎসার জন্য এই অবৈধ টাকা যেন কোনো কাজে লাগবে না। যাও যাও বাবা, নিয়ে যাও। প্রয়োজন হলে তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করবে। যাও। মার কাছে গেলে মায়ের দরজা বন্ধ করে দেয়। ছোট বোন আমার মুখ দেখতে চায় না। আমি কার কাছে যাবো কও? তোমরা যদি এরকম করো তাহলে আমি কই যাবো কও? যদি কোনোদিন ভালো হতে পারো আবার তুমি আমার বুকে ফিরে এসো। যাও যাও।
টাকাগুলো রাখো। না, এই টাকাও তুমি নিয়ে যাও। টাকাটা নাও। আমার কেউ নাই, আমার কেউ নাই, আমার মা নাই, বাপ নাই, কেউ নাই, আমার কেউ নাই। এই ঢাকা শহরে আমার আবার, এই ঢাকা শহরে আমার এই গালকাটা কামালের ঢাকা। এই এই তুমি এগুলো কি শুরু করছো? এসব মারামারি কাটাকাটি এগুলো বাদ দিলেই তো পারো। মানুষ জ্বরে মরে, গাড়ি অ্যাক্সিডেন্টে মরে, কেউ শ্বাসকষ্টে মরে। আমি মানুষ মারি, তাই আমিও মারি। মারি। আচ্ছা হয়েছে হয়েছে, এখন তুমি ঘুমাও। চলো চলো দেখি। আমার কেউ নাই। আসো। হ্যাঁ হ্যাঁ, তোমার কেউ নাই, আমি আছি। কেউ নাই। তুমি এখন ঠান্ডা মাথা হও তো। না স্যার, আমার নিজের চোখে দেখছি, একবার নিজের চোখে দেখছি এটা ভিতরে ঢুকতে। আমি শুধু এই দোকানের সামনে গেছি আর আছি স্যার, এর মধ্যে উদা হয়ে গেছে। আকাশ, দেখি দেখি হ্যাঁ, ওরা তো আমি তো চিনি। এই বাড়ির দিকে এখানে গেলে বাড়িতে দাঁড়া দাঁড়া দাঁড়া। স্যার ওর কিভাবে কি হয়েছে এটা জানতে হবে আগে। স্যার হয়তো অসুস্থ, আর আমি বাড়িতে লয়ে যাই স্যার। আরে বাবা ঠিক আছে, আমরা হাসপাতালে নিয়ে যাব। তো হাসপাতালে নিয়ে যাব। আপনার সহযোগিতা না পেলে তো আমরা পার্টিতে বাঁচাতে পারবো না। এমন একটা সিচুয়েশন সৃষ্টি হয়েছে, একে একে সবাই শেষ হয়ে যাচ্ছে। প্লিজ আপনি একটু দেখেন। আমি পদক্ষেপ নিতে চেষ্টা করতেছি। আমার সমস্যাটা হচ্ছে যে ওর কোনো ছবি আমার কাছে নেই, আর যখনই তাকে যেই জায়গায় রেড দিচ্ছি সেই জায়গা থেকে সে রেস্কিউ করে পালিয়ে যাচ্ছে। তবে আমি আমার সর্বোচ্চ এফোর্ট দেব, আমি চেষ্টা করে যাচ্ছি। আপনারা সবাই যদি আমাকে একটু সাহায্য করেন, আমি ওর শেষ দেখেছি। আমার একটা ছবির দরকার, আপনারা যে কাইন্ডলি একটা ছবি দিতে পারেন আমার জন্য উপকার হয়। ছবি আছে না? হ্যাঁ হ্যাঁ, ছবির ব্যবস্থা আমি করব। ছবির ব্যবস্থা করবেন। শুধু তাই না, ও যেখানে যেখানে আড্ডা দেয়, যেখানে যেখানে ঘুরে, যেখানে যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এখানে আপনাদের নিশ্চয়ই লোকজন আছে। অবশ্যই। এই লোকজনের মাধ্যম দিয়ে আমাকে কাইন্ডলি একটু ফোনে অথবা অন্য কোনোভাবে যদি পারমিশনটা দিতে পারতেন, আমি ইনশাআল্লাহ আপনার সহযোগিতা থাকলে আমি ব্যবস্থা করছি। আপনি কিন্তু ছবিটা পৌঁছে দেবেন। শুধু তাই না, সন্ত্রাসী যত বড়ই হোক না কেন, তাকে আইনের আওতায় আসতে হবে। সে হয়তো বা অল্প কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে কিংবা অন্য কোনো ছত্র ছায় টিকতে পারবে, বাট ফাইনালি সে টিকবে না। সেই আশাই করছি স্যার। ভালো লাগলো, খুব সুন্দর কথা বলেছেন, ভালো লাগলো। আসেন একদিন সময় করে। জি থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাংক ইউ।
এই হচ্ছে বুড়িগঙ্গা নদী। হ্যাঁ জি স্যার। এই নদীর এই যে বিশাল এলাকাটা, এটা হচ্ছে কেরানীগঞ্জ। এখানে অসংখ্য লো পেড পিপুল বসবাস করে। আমাদের অবস্থান হচ্ছে এই জায়গায়, আমরা ওয়াইজঘাটের পাশে। এটা হচ্ছে কোতোয়ালি। এখন এই যে এখানে অসংখ্য গুদারা চলে, কিন্তু এখান দিয়ে নৌকা চলে, এখান থেকে নৌকা চলে, এখান থেকে বড় বড় লঞ্চ আছে। ক্রিমিনালরা অলওয়েজ এই পাশ থেকে এসে আমার এখানে ক্রাইম করছে। এই যে ক্রাইমগুলি হচ্ছে, এইরা ক্রাইম করে করে কি ঠিক ভোরবেলা অথবা সকালবেলা ভদ্রলোক বেশি নৌকায় ওই পাশে পার হয়, এবং এখানে অনেক গিঞ্জি গিঞ্জি এলাকা। সুতরাং আমাদের এই সমস্ত এলাকায় কিছু লোক লাগাইতে হবে। যদিও আমার এলাকার বাইরে, তবুও আমি কথা বলবো লোকাল ওসির সাথে, প্রয়োজনে আমি সিনিয়র অফিসার দিয়ে কথা বলাবো। এখানে আমাদের কিছু দৃষ্টি না যদি রাখি আমরা, তাহলে এই ক্রাইমগুলি বন্ধ করতে পারবো না। স্যার আমরা যদি সোর্স ওখানে নিয়োগ করি তাহলে? আমরা সোর্স সিভিলে ফোন আসলো, স্যারকে মসি বলছি। স্যার 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 কী নাম স্যার? মতি 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 স্যার, ঠিকানাটা কাইন্ডলি স্যার। ওয়াইজঘাট ফলের দোকানের। স্যার স্যার আমি স্যার খোঁজ নিচ্ছি স্যার। স্যার ডেড বডিটা স্যার মতিঝিলে স্যার, কালো কাপড় দিয়ে মুখ বাঁধা ছিল স্যার। স্যার স্যার আমি ব্যবস্থা নিচ্ছি স্যার, আমি আমার অফিসে পাঠায় খোঁজ নিয়ে আমি জানাচ্ছি স্যার। স্যার 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 আকাশ, আরেকটা জিনিস এটা পরে বলছি। স্যার যেটা বললো সেটা আপনাকে বলবো আমি। হ্যাঁ, এই জিনিসটা আগে বুঝে নেন। হ্যাঁ, এইখানে সিভিলে যদি আমি সোর্স এনগেজ করি, তাহলে হয়তো বা আমি একটা ভালো রেজাল্ট পাবো। আমি স্যারের সাথে কথা বলবো। আর স্যার একটা ইম্পর্টেন্ট কাজ দিয়েছে, সেটা হচ্ছে যে এই যে মতি নাম, ঠিকানাটা হচ্ছে এইটা। এই ছেলেটা কিছুক্ষণ আগে মার্ডার হয়েছে মতিঝিল। মার্ডারের কিছু তারা বৈশিষ্ট্য খুঁজে পেয়েছে, যে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মার্ডার করার সময় কালো কাপড় দিয়ে তার মুখটাকে বাঁধা ছিল, অথবা বেঁধে রাখছিল, অথবা কালো কাপড়টা ইউজ করছে তারা ডেড বডির সাথে। এই জিনিসটা মাথায় রাখেন। এই ছেলেটা কে, কার সাথে চলতো, কার সাথে আড্ডা দিত, তার বাবা মা কী করে, ডিটেলসটা খবর নিয়ে একটু পরে আমাকে জানাবেন। হ্যাঁ জি স্যার, আমি স্যারের সাথে কথা বলবো স্যার। হ্যাঁ আকাশ, এসো। মার্ডারটা 4-5 ঘন্টা আগে হয়েছে। এমনই তো মনে হচ্ছে। ঠিক আছে, ভালো করে প্রোফাইল করতে হবে, কিভাবে পাঠাতে হবে খুব দ্রুত। আরেকটা ব্যাপার, এই ছাদের আশেপাশে এমনভাবে সার্চিং করতে হবে যে ওদের একটা ক্লু যদি আমরা পেয়ে যাই, তাহলে কিন্তু চেষ্টা ইয়ে করতে শুরু হবে। ওয়েট আকাশ, হ্যাঁ কালো কাপড়। ইয়েস, আগের কয়েকটা মার্ডারও কিন্তু কোনো না কোনো জায়গায় কালো কাপড়ের সিমটম পাওয়া গেছে। তাহলে এ থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে একই লোক এই ঘটনাগুলো ঘটিয়েছে। একই লোক বা একই চক্র তো হতে পারে। চলুন আমি একটু আশেপাশে সার্চ করি, আপনারা দুজন সুরক্ষণ করুন। জি স্যার। বডি ব্যাগটা আনেন তো।
এসো। আকাশ, একটা বিষয় কি লক্ষ্য করেছেন? আশেপাশের সমস্ত ছাদগুলো কিন্তু নিচে, যাতে ওই ছাদগুলো থেকে এই ছাদের ভিতরে কি হচ্ছে সেটা যাতে দেখা না যায়, শুধুমাত্র এই বিল্ডিংটা ছাড়া। এটা ছাড়া আরেকটা বিল্ডিং আছে ওই পাশে, আন্ডার কনস্ট্রাকশন। এবং খেয়াল করে দেখুন, এই বিল্ডিংটা থেকে কিন্তু এই বিল্ডিংয়ে আসা যায়। আশা করছি আশেপাশে ভালো মতো সার্চ করলে কিছু একটা পেয়ে যেতে পারে। দেরি হয়ে গেল না? কি অবস্থা বলেন তো এখন? স্যার, বিল্ডিংয়ের ছাদের উপর থেকে যে ডেড বডিটা আমরা পেয়েছি, এটার সিমটমের সাথে স্যার এর আগে যে মতিঝিলে আপনি বলেছিলেন স্যার, ওটার সাথে মিলে গেছে স্যার। জি স্যার। 5টা স্যার গুলি করেছে, 4টা স্যার বডিতে, একটা ফাঁকা গুলি, আর স্যার এর মুখেও কালো কাপড় বাঁধা ছিল। এই কথাটা আমাকে এখন আমার ডিসি, আমার কমিশনার বুঝাইছে, বুঝায়নি শুধু ইলে খাওয়াইছে। মতিঝিলে ঘটনাটা ঘটলো, এখন আমার এলাকায় ঘটনা ঘটলো, একই সিমটম। ওইখানে ডেড বডিতে 4টা বুলেট ইঞ্জুরি, এখানেও 4টা বুলেট ইঞ্জুরি, তাই না? জি স্যার। ওইখানে তার মুখে কালো কাপড়, এখানেও তার মুখে কালো কাপড়, ঠিক? ইয়েস স্যার। তাহলে সেম গ্যাং এই কাজটা করেছে। এই গ্যাংটা খুঁজে বের করতে হবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা কামালের কাজ। জি স্যার। এ পেছন থেকে কলকাঠি নাড়ছে এবং এর ব্যবস্থা একটা করতেই হবে। স্যার, আপনারা খোঁজ খবর নেন এর সম্পর্কে। জি স্যার। এই যে ছেলেটা মারা গেছে, এই ছেলেটা কোন গ্রুপের, এটা খোঁজ নেবেন। সে কোন গ্রুপ মেনটেন করে, এই গ্রুপের সাথে কামালের গ্রুপের কোনো দ্বন্দ্ব ছিল কিনা, কিংবা কোনো টেন্ডার কিংবা কোনো কিছু নিয়ে কোনো সমস্যা হয়েছিল কিনা। যদি হয়ে থাকে আমরা বুঝবো যে এটা কামালের কাজ। বাট এটাকে খুব শক্তভাবে ধরবেন। এই এভিডেন্স কিন্তু শক্তভাবে না নিলে, আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, ওই ক্রিমিনালকে আটকানো সম্ভব হবে না। ঠিক আছে? যান স্যার। স্যার, পুলিশ হন্য হয়ে খুঁজছে গাল কাটা কামালকে, কিন্তু খুঁজে পাচ্ছে না। কেউ তাকে দেখিয়ে দিতেও সাহস পাচ্ছে না। পুলিশ কি শেষ পর্যন্ত পেয়েছিল নাকি পায় নাই, সেটা যদি জানতে চান, দেখতে হবে আগামী পর্ব পর্যন্ত। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।